Okay. So I was talking about this particular quotation, and this was said by someone called Jim Rohn. You can find the name at the bottom of the page. Jim Rohn, মোটিভেশনাল স্পিকার আমরা যাদেরকে চিনি, উনি হচ্ছেন ফাদার অফ মোটিভেশনাল স্পিচ। মানে উনি অ্যাকচুয়ালি খুব জেনুইন কিছু কথা বলছেন পৃথিবীতে, যেটা জেনারেশন জেনারেশনকে মোটিভেট করছে। তো এই কথাটা আমাকে পার্টিকুলারলি খুব মোটিভেট করে এখনো প্রতিটা কাজে। কি বলছে উনি কথাটা? ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং, ইউ উইল ফাইন্ড আ ওয়ে। আপনি যদি আসলেই কোনো কিছু করতে চান, আপনি একটা ওয়ে খুঁজে বের করবেন, একটা উপায় খুঁজে বের করবেন। ইফ ইউ ডোন্ট, যদি আপনি না চান, ইউ উইল ফাইন্ড অ্যান এক্সকিউজ। তাহলে আপনি একটা অজুহাত দিবেন। তাহলে আপনি যদি সত্যিকার ভাবে কিছু করতে চান, আপনি একটা ওয়ে খুঁজে বের করবেন, আপনি কাজটা করেই ছাড়বেন। কাজটা করার জন্য যা কিছু করতে হয় আপনি সবকিছু করবেন। আর যদি আপনি না চান, তাহলে আপনি বলবেন, ভাই, কালকে আমার ননদের বিয়ে ছিল, পেট ব্যথা ছিল, বমি হইছে, ইফতার একটু বেশি খাইছি, আজকে ক্লাস না করতেছি। আচ্ছা, একটা ক্লাস মিস গেলে কি হয়? রেকর্ডিং তো আছে। বাট আলটিমেটলি আপনার যে গোলটা ছিল, যে আপনি একটা আইএলস প্রিপারেশন নিচ্ছেন, একটা আইএলস এক্সাম দিবেন, সেখানে একটা ভালো স্কোর করবেন, এই স্কোরটা একটা টিকেট। স্কোরটা যদি ভালো আসে, অটোমেটিক্যালি আপনি পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো দেশে আপনি চলে যেতে পারতেছেন। আপনি আপনার স্বপ্ন পূরণ থেকে, স্বপ্ন পূরণের পথ থেকে আপনি ছিটকে পড়তেছেন, আপনি সরে যাচ্ছেন। সেটা আপনি খুব স্লোলি হয়, জিনিসটা জন্য আমরা দেখতে পাই না। একটা ক্লাস মিস হয়, একটা দিন আমি আসি নাই, একটা হোমওয়ার্ক মিস করছি, এই একটাই তো না, একটা একটা করে করে যখন আমরা দেখি, ফাইনালি এটা বিশাল একটা ডাইভার্সন, একটা আমাকে অনেক দূরে ছিটকাই দিছে, সরাই দিছে আমার গোল থেকে। তো এই জিনিসটা আপনারা একটু সবাই মাথায় গেঁথে নেন যে, ভাই, আমার একটা গোল আছে। আপনাদের প্রত্যেকের তো আছে নাকি? নাহলে তো রাত 10টার দিকে আমার সাথে বসে বসে এখন গল্প করতেন না। জি স্যার। একটা গোল তো আছে প্রত্যেকের লাইফে। যে লাইফের যে স্টেজেই আছেন, এখান থেকে আপনি ইমপ্রুভ করতে চান, আপনি একটা বেটার লাইফ চান। হয়তো কেউ একজন বেটার লাইফ চায়, কেউ বেটার এডুকেশন চায়, কেউ ফ্যামিলির কাছে নিজেকে প্রমাণ করতে চায়। আচ্ছা, কোথা থেকে জানি আওয়াজ আসতেছে। কেউ একজন একটু মিউট করে রাখতে পারেন যারা দেখছেন। আচ্ছা। তো আপনি যে লাইফের যেখানে স্টাক হয়ে আছেন, সেটা হইতে পারে আপনার এডুকেশন, আপনার জব, আপনি যে জবটাতে আছেন জবটা ভালো না, এই জবে খুব বেশি ইমপ্রুভ করার সুযোগ নাই, অথবা আপনি অন্য নেক্সট যে জবে যাবেন সেই জবটাও খারাপ, বাংলাদেশের জব মার্কেটটাই ওরকম না। বাট আপনি ফিল করেন যে আপনার মধ্যে যে পোটেনশিয়াল আছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু সামথিং বিগার, ডু সামথিং বেটার। আপনি অনেক বড় কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। বাট নট ইন দিস কান্ট্রি, এই দেশে না। আপনার সেই অপরচুনিটি, সেই সুযোগ, সেই অ্যাক্সেস এমন একটা দেশে, যেটা অ্যাটলিস্ট এই দেশ না, এটা বাইরের কোন একটা দেশ হইতে পারে, বাট এই দেশ না। ওই গোলটা, তাহলে আমি যদি বেটার লাইফটা চাই, আমি একটা বেটার, হইতে পারে কারো ইনকাম নিয়ে কারো ইয়ে আছে যে, ভাই, আমি একটু ভালো আর্ন করতে চাই, আমি ফ্যামিলিকে বেশি প্রোভাইড করতে চাই, হেল্প করতে চাই, সাপোর্ট করতে চাই। যখন একটা মানুষ, আমি ফেসবুকে একটা অ্যাড পাই যে একটা বাচ্চা, সে অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে, বাট আজকে আমার যে স্যালারি, আমি চাইলেও দিতে পারতেছি না। বাট তখন আপনি বিদেশে বসেও কিন্তু ফেসবুক দেখতেছেন যে, ও আচ্ছা, এই বাচ্চাটা লাগবে, আপনি বিদেশ থেকে 1 সেকেন্ডে টাকা পাঠিয়ে দিচ্ছেন। হইতেই পারে আপনার সেই ইন্টেনশন থাকতেই পারে, এবং সেটা ফুলফিল করার জন্য যদি আপনার একটা ভালো নিয়ত থাকে, একটা গুড ইন্টেনশন থাকে, সেটা আপনাকে যাতে মোটিভেট করে। ওই ওয়েটা, ওই যে লিখে দিছি, উইল ফাইন্ড আ ওয়ে। আপনার যে ওয়েটা খুঁজে বের করতে হবে, সেই ওয়েটা খুঁজে বের করার জন্য যাতে আপনাকে মোটিভেট করে যে, হ্যাঁ, আমার একটা লক্ষ্য আছে, আমার এই কাজটা করতে হবে, সেটা করার জন্য আমার এই এই জিনিসগুলো সব রেডি করতে হবে। তো সবাই নিজের ইন্টেনশনটা চেক করবেন, যে আমার ইন্টেনশন কি স্ট্রং নাকি উইক, আমি কি আসলেই করতে চাই নাকি চাই না। যদি আপনার ইন্টেনশন উইক হয়, তাহলে এখনই বলেন, আমরা মাত্র শুরু করতেছি ব্যাচ, আপনি এখনো চাইলে টাকা পয়সা রিফান্ড করা যাবে, বাট আমার মানিজ্য ডুবায়েন না। আমার কাছে পড়ে নাম কাও আসতে পরে হচ্ছে গিয়ে উল্টা পাল্টা রেজাল্ট করেন না প্লিজ। মানে যদি পড়ার না থাকে,
তাহলে আমি আগে থেকেই বলে রাখি সবাইকে যে ভাই প্লিজ সিরিয়াসলি চিন্তা করেন। যদি মনে করেন যে না আমি অ্যাকচুয়ালি করব, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাই, আমি পরীক্ষাটা দিব, আমি খুবই ভালো স্কোর করব, তাহলে আপনি আমার সাথে আসেন, আপনার সাথে আমার কাজ আছে। বাট যদি আপনার মধ্যে ডিটারমিনেশন না থাকে, আপনার মধ্যে যদি সেই বিশ্বাস না থাকে, যদি সেই ইচ্ছা না থাকে, তাহলে ভাই আপনি নিজের ক্ষতি করেন না। আমি হচ্ছে কি একটু বেটার মানে স্ট্রঙ্গার মানুষজন নিয়ে কাজ করি, যেমন আমি খুব একদিক দিয়ে খুশি যে আজকে কম মানুষ আসছে। এটা একটা জিনিস ক্লিয়ার করে যে এই মানুষগুলো সিরিয়াস আছে। হ্যাঁ, যদিও ওরিয়েন্টেশন, হয়তো আমি এখানে আজকে ডিরেক্টলি আইএলটিএস এর কোনো লেসন পড়াবো না, বাট স্টিল এখানে আমি ডেফিনেটলি কিছু ইনফরমেশন তো শেয়ার করবো, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যেখান থেকে আপনার তো ক্ষতি হবে না, তাই না? আমার আজকের যে কথা, হয়তো আপনার একটা বেনিফিট হইতে পারে, ক্ষতি হওয়ার কোনো চান্স আছে? বলেন তো। না স্যার। ক্ষতি তো হবে না, এটা একটা বেনিফিট হইতে পারে। বাট দেখেন আপনাদের এই যে 50% মানুষ নাই, 15 জন অ্যাডমিশন নিছে। আমি এমনিও ব্যাচে অল্প মানুষ রাখি, সবসময় 20 স্টুডেন্ট নিয়ে আমি ব্যাচ করি। বাকি 8 জনের কোনো খোঁজ খবর নাই এখন পর্যন্ত, হাফ 1 আওয়ার হয়ে গেছে মনে হয় ক্লাসের। তো এই এই যে তখন বুঝবেন হু ইজ সিরিয়াস অ্যান্ড হু ইজ কেয়ারলেস। তো কেয়ারলেস মানুষকে আমি ট্রেন করতে পারবো না, আমার সম্ভব না। পরে যদি কেউ বাইর হয়ে বলে যে ভাই না, আমি ওনার কাছে ছিলাম, ওনার ব্যাচে ছিলাম, বাট হ্যাঁ ছিল আর কি, কোর্সটা ছিল, বাট উনি আমার ক্লাসই করেনি টোটালি, আমি কি বলবো এসব মানুষ নিয়ে? এই জিনিসটাই ফোকাস করবেন যদি আসলেই কোনো কিছু করতে চান। সেটা করার জন্য আপনার কোন ওয়েতে হাঁটতে হবে, আপনার কি কি করতে হবে, সেই কাজগুলো আপনি করে ফেলবেন। আপনার লক্ষ্য যদি হয় আমি যাব বাইরে পড়াশোনা করতে, তাহলে বাইরে পড়াশোনার জন্য আমার কি কি লাগবে সেটা আমি সব সেট করে সেগুলো প্রত্যেকটা জিনিস আমি কমপ্লিট করবো একটার পর একটা। যদি বাইরে কাজ করতে যেতে ইচ্ছা করে, তাহলে একটা মানে কাজ করতে যাওয়ার জন্য আমার কি কি লাগে, সেই রিকোয়ারমেন্ট গুলো আমি একটা একটা করে ফুলফিল করব। কারো যদি সেটেলমেন্টের প্ল্যান থাকে, মাইগ্রেশনের প্ল্যান থাকে, তাহলে আপনার কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনি খুঁজে বের করবেন। আমাদের ব্রেইন, আল্লাহ খুব সুন্দর একটা মানে মেশিন দিছে, ব্রেইন। ব্রেইনকে আপনি খালি গোল দিবেন যে ব্রেইন আমাকে এটা করতে হবে, ওই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে কি কি করতে হবে ব্রেইন আপনাকে ইনস্ট্রাকশন দেবে। এটা কি কেউ ফিল করছেন? এটা কি কেউ কখনো দেখছেন যে যখনই ব্রেনকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আমার এটা করতে হবে, কেউ কোথায়, আমি কক্সেস বাজার যাব, কক্সেস বাজার ঘুরতে যাব, ব্রেন আপনাকে কি বলছে? তাহলে একটা বাসের টিকিট করতে হবে, একটা ট্রেনের টিকিট করতে হবে, প্লেনের টিকিট করতে হবে, হোটেল বুকিং করতে হবে, এত টাকার বাজেট করতে হবে, খাবার এত টাকা যাবে। আপনি বাজেটিং করছেন, টিকিট কাটছেন, হোটেল বুকিং করছেন, করেননি? আপনি কি নিজেকে গোল দিছেন যে আমার একটা টিকিট কাটতে হবে, এটা হচ্ছে আমার গোল, অথবা একটা হোটেল বুকিং করতে হবে, এটা হচ্ছে আমার গোল? আপনি কি ওইটা গোল দিছেন? না স্যার। না, আপনি গোল দিছেন যে আমি কক্সেস বাজারে ঘুরতে যাব। কক্সেস বাজারে ঘুরতে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেটা আপনাকে ব্রেইন বলে দিচ্ছে। তো নিজেকে আপনারা ওই ইয়েটা করবেন সবাই প্লিজ। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, যদি আমরা সিরিয়াস থাকি অ্যাবাউট আওয়ার গোলস, অ্যাবাউট আওয়ার প্যাশনস, অ্যাবাউট আওয়ার টার্গেটস, দেন উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট পেজ। আচ্ছা, এটা হচ্ছে আমার এডুকেশনাল হিস্ট্রি। আমার জন্ম হয়েছে চট্টগ্রামে, চিটাগং। চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে আমি পড়াশোনা করছি এসএসসি পর্যন্ত। কেউ আছেন নাকি চিটাগং থেকে? নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে। তারপর আমি কলেজে, এইচএসসি তে আমি চান্স পাইছিলাম নটরডেম কলেজে। সেখান থেকে আমার আমার লাইফের বেস্ট, টু অফ মাই লাইফস বেস্ট ইয়ার্স আমার নটরডেম কলেজ। আমি অনেক কিছু শিখছি, এটা আমার মনে করেন, কেউ দেশ থেকে যখন বিদেশে যায় সে যেমন নতুন একটা জগৎ পায়, আমি যখন চিটাগং থেকে ঢাকায় আসছি, আমি একটা নতুন জগৎ দেখছি। পুরো মনে হচ্ছে পৃথিবীটা পুরো ডিফারেন্ট, আল্লাহ ঢাকা এত ডিফারেন্ট। ঢাকার মানুষজন এমনি কথা বলে, ঢাকার গাড়িগুলো এত ফাস্ট যায়, ঢাকায় এত ট্রাফিক। আচ্ছা, ঢাকার খাবার এত ভ্যারাইটি। তারপর ঢাকার এত শপিং মল, এত বড় বড় শপিং মল আছে। আচ্ছা, তারপর আমি তো ছিলাম হচ্ছে ইয়েতে মানে কলেজ ছিল নটরডেমে, আমাদের খুব কাছে ছিল বেইলি রোড। আমার নটরডেম কলেজের খুব কাছে ছিল বেইলি রোড।
বেইলি রোড আমার জন্য সিগনিফিকেন্ট কেন হইতে পারে, কোনো আইডিয়া আছে? আমার বেইলি রোড কেন পছন্দ সেটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কেউ গেস করতে পারবেন? আনমিউট করেন, আনমিউট করে বলেন, হ্যাঁ সমস্যা নেই। না স্যার, আমরা কিভাবে জানবো? আপনিই বলেন। মানে কেউ বেইলি রোড আসেন নাই? বেইলি রোড, অত বেশি যাওয়া শান্তিনগর। হয় না। Sir, I was the আচ্ছা, student of Siddheshwari Girls College from 2002 to 2010. ওকে, দ্যাট ওয়াজ নট আ রিজন ফর মাই মোটিভেশন বাই দ্য ওয়ে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ বা বিকারণেস আমার মোটিভেশন ছিল না। আমার অনেক মোটিভেশন ছিল রেস্টুরেন্ট হচ্ছে, আছে স্যার। আমার মোটিভেশন ছিল হচ্ছে কেএফসি আর পিৎজা হাট। রেস্টুরেন্ট আছে স্যার। আমার পিৎজা হাট খুব হ্যাঁ। ফেভারিট ছিল আর কেএফসি অনেক ফেভারিট ছিল। তো চিটং এ একটাই ব্রাঞ্চ ছিল। আমি ঢাকায় এসে খুঁজতেছিলাম যে আমার আশেপাশে কোথায় আছে। তখনও ঢাকায় এতগুলো কেএফসি বা পিৎজা হাটের ব্রাঞ্চ ছিল না। আমি খুবই পিৎজা খাইতাম। তো আর আমি চিটং থেকে ঢাকায় আসছি, তো আমার মানে আম্মা আমাকে পকেট মানি দিত ভালো। ফ্যামিলির একমাত্র ছেলে নটরডেমে চান্স পাইছে, আমাকে হচ্ছে টাকা পয়সা দিয়ে ভরাই দিছিল। প্রতি মাসে আমাকে তখনকার দিনে 10,000 টাকা দিত, এটা মানে অবিশ্বাস্য। 2009 সালে আমাকে 10,000 টাকা পকেট মানি দিত। আমি ওইটা দিয়ে এবারে ইচ্ছা মতন খাওয়া দাওয়া, আইসক্রিম, ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স এসে মুভি দেখা। তখন অ্যাভাটার বেরিয়েছিল, আমি অ্যাভাটার দেখছিলাম সিনেপ্লেক্সে গিয়ে। তারপর আর কি ছিল, কাপড় চোপড় কিনতাম। একটা মার্কেট আছে নাভানা বেইলি স্টার, ছোট্ট একটা মার্কেট, বাট মার্কেটটা Yes. খুবই সুন্দর গোছানো। আমি ওই নাভানা বেইলি স্টারে যাই, ফ্যান্সি জিনিসপাতি, কাপড় চোপড়, জুতা, এই সেই হাবি জাবি কিনে একটা অবস্থা করে ফেলছি। তো এইটা ছিল আমার মোটিভেশন বেইলি স্টারে। অন্যদের হয়তো হ্যাঁ অনেক ছেলেপেলের আবার ডিফারেন্ট মোটিভেশন ছিল, ওই আপু যেখানে পড়াশোনা করছে ওগুলো নিয়ে। আমার ছিল না। আমি just একটু ক্লিন ছিলাম আর কি। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ আমি আইএলস তখন দিই। এইচএসসি শেষ করার পরেই আমার আমার তিন মামা আমেরিকাতে ছিল, এবং তিনজনই আমার জন্য টাকা পাঠিয়ে দিছিল। এখনকার মতন তো আর তখন ওই ব্যাংক সলভেন্সি দেখানোর সিস্টেম ছিল না, ফেক সলভেন্সি দেখানোর কোনো সিস্টেম ছিল না। তো আমার মামার হচ্ছে কি টাকা পাঠিয়েছে আব্বা আমার অ্যাকাউন্টে, সেটা দিয়ে হচ্ছে কি আমি ইয়া করছি, আমার আমার ইয়া অ্যাপ্লিকেশন করছিলাম। তবে আমি আমেরিকাতে অ্যাপ্লাই করিনি, আমি অ্যাপ্লাই করছি কানাডাতে। কারণ তখন কানাডা মাত্র একটা হাইপে আসছে, যে কানাডাতে সবাই যাচ্ছে, কানাডার পড়াশোনা খুব ভালো। ইউনিভার্সিটি অফ উইন্ডসর আর ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ইউবিসি, এই দুইটাতে আমি অ্যাপ্লাই করছি। দুইটা থেকে আমার মানে আমার অ্যাকসেপ্টেন্স আসছে। আমার আইএলটিএস স্কোর খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ, যেটা আমাকে খুব হেল্প করছে। বাট কত ছিল তারপর স্যার? আমার তখন ছিল 8। প্রথমবার প্রথমবার ছিল 8, 2009-এ। তো আমি যখন আহ, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেই, তখন এখানে আবার আমি মার্কা মারা রেজাল্ট করে বসে আছি। মানে আমি কল্পনাও করি নাই। আমি মনে করছি ভালো হবে, ভালো হবে, যে এত ভালো হবে আমি চিন্তা করতে পারিনি। ঢাকা ইউনিভার্সিটি তখন পরীক্ষা দিতে মানে 80-90 হাজার, 80 বা 90 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিত। আমার র্যাঙ্ক ছিল 39, 39তম। আমি ওই রেজাল্ট দেখে না বিশ্বাস করতে পারিনি। আমি মনে হয় 15 না 20 বার রিফ্রেশ করছিলাম, যেদিকে আসলে ঠিক আমি কি 39 নাকি 390 নাকি 3,900, কেমনে সম্ভব, এটা হয় না। পরে যখন আমি বিশ্বাস হয়েছে, আমি পুরো বাসা এই মাথা ওই মাথা মানে আমি দৌড়াইছি। সারা রাত খালি আমি দৌড়াইছি, এবার এই মাথা ওই মাথা, ভাই আমি কেমনে ঢাকা ইউনিভার্সিটিতে 39 দিয়েছি। পরে তখন ফ্যামিলি বলছে যে তুই এত ভালো করছিস, তুই এখানে থাক, এখানে পড়াশোনা কর, তুই মাস্টার্সে যাইস। পরে আর কি তখন রয়ে গেছি। বাট ওই যে, যেহেতু 8 পাই গেছি, এবং তখনকার দিনে তো 6 ছিল খুব মানে হাই স্কোর। 6 Mhm. পাওয়া মানে বিশাল ব্যাপার স্যাপার। 6 পাইলে মানুষ টিচার পেয়ে যেত। পরে আমি হচ্ছে গিয়ে দেখলাম যে আচ্ছা আমি এখন আইএলটিএস দিয়ে কি করতে পারি। যেহেতু ঢাকা ভার্সিটিতে আমার র্যাঙ্ক ভালো, আমি ওই ইউসিসি, ভার্সিটি অ্যাডমিশন কোচিং, ওখানে আমি হচ্ছে পড়ানো শুরু করছি। ইংলিশ পড়াইতাম, ম্যাথ পড়াইতাম। তার সাথে হচ্ছে আমি মেন্টরসে গেছিলাম যে ভাই আমার স্কোর 8, বলছে আসেন আসেন। পরে এই আমাকে টিচার হিসেবে নিয়ে নিছে 2011-এ। তখন থেকে আর কি আমার পড়ানো শুরু, পার্ট টাইম।
তো এই ইউনিভার্সিটি যতদিন ছিলাম আমি আইএলস, ইউনিভার্সিটি অ্যাডমিশন, একটা এক্সাম আছে স্যাট, কেউ শুনছেন? এসএটি, আমেরিকাতে স্কলারশিপ পাওয়ার জন্য ব্যাচেলর্সে কেউ যদি যায় তখন এটা লাগে। তো আমি হচ্ছে গিয়ে স্যাট পড়াতাম, কারণ আমার স্যাটও দেওয়া ছিল। স্যাট পড়াতাম, আইএলস পড়াতাম, আর হচ্ছে গিয়ে ভার্সিটি অ্যাডমিশন এরিয়া পড়াতাম। স্যার একটা গ্রাজুয়েশন শেষ কথা, করলাম। জি জি জি। স্যাট বেশি মানে কঠিন নাকি আইএলটিএস? আপনি কি এইচএসসি? জি স্যার। এইচএসসি স্যাট অনেক কঠিন। আইএলস এর প্যাসেজ অনেক সহজ, স্যাটের প্যাসেজ হচ্ছে আইএলস এর চেয়ে 1.5 টাইমস মোর ডিফিকাল্ট। সবাই যে বলে আইএলটিএস আমি করতে পারবো না, এটা অনেক কঠিন, দিয়ে না হবে আপু, না। এখন সবাই বলতে কি, যে যে যার কাছে কঠিন লাগে সে বলে, বাকিরা সেখান থেকে হচ্ছে মিসগাইডেড হয়। তারপরও একটা রিস্ক নিলাম, এখন না দেখি আপু, রিস্কের তো কিছু নাই, এটা একটা লাইফের এক্সপিরিয়েন্স। মানে আইএলস একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স লাইফের। আপনার ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা জিনিস আপনি শিখেন, আপনার ধৈর্য পরীক্ষা হয়, আপনার অ্যাটেনশন, আপনি মনোযোগ বসানোর ইয়া হয়, আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। আমি বলি, প্রত্যেকটা মানুষ যারা আইএলস এর প্রিপারেশন নেয়, দে বিকাম বেটার হিউম্যান বিইংস। আপনি আজকে যে লেভেলে আছেন, আপনি আইএলস এর প্রিপারেশনটা নেওয়ার পর আপনি একটা বেটার হিউম্যান বিং হবেন। আগের চেয়ে আপনি বলবেন 2 মাস আগে না আমি যেমন ছিলাম তার চেয়ে আমি এখন অনেক বেটার। আমি কমিউনিকেশনে বেটার, আমি ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এ বেটার, আমার পেশেন্স আগের চেয়ে বাড়ছে, আমার অ্যাটেনশন বাড়ছে, ফোকাস বাড়ছে, আমার এবিলিটি বাড়ছে, আমি কথা বলতে কনফিডেন্ট হচ্ছি, আমি লিখতে পারতেছি কারেক্টলি। আপনি একজন বেটার স্টুডেন্ট, বেটার ইন্ডিভিজুয়াল, বেটার হিউম্যান বিং হবেন, আপনিই দেখতে পাবেন, ইনশাল্লাহ। বিশ্বাস করেন তো? আমি কিন্তু চাপাবাজি করি না, আমি যা বলবো একদম জেনুইনলি বলবো। আপনি দেখবেন যে আপনি কতখানি ইমপ্রুভ করছেন, কতখানি আপনি ডেভেলপ করছেন মানুষ হিসেবে, স্টুডেন্ট হিসেবে। স্যার আমার একটাই সমস্যা, আমি বুঝি কথা কিন্তু বলতে পারি না। এই ইয়াটাই, আপনার যে জড়তা আছে, জড়তাকে কাটায় এটাকে ফ্লুয়েন্সিতে আনতে হবে, ইনশাআল্লাহ। আমরা আমরা সবাই আছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আহ আমি ঢাকা ইউনিভার্সিটি শেষ করছি, আমি পড়ছিলাম ইকোনমিক্সে, বাট সারা জীবন পড়াইছি ইংলিশ, ইংলিশ আর আইএলস এগুলো। ইকোনমিক্স শেষ করে আমি ডাব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এর একটা ইয়ে আছে, একটা অর্গান আছে, তো সেখানে আমি কাজ করছি। আমি ইন্ডিয়াতে ছিলাম 6 মাস, বাট আমার কাজটা এত বোরিং লাগছে, এত বাজে লাগছে, কারণ ক্লাস মানে হচ্ছে আমি প্রতিদিন মানুষ দেখতেছি, মানুষের সাথে কথা বলতেছি, একটা গ্রুপকে আমি কিছু শেখাচ্ছি, আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আপনি যখন শিখতে পারতেছেন, এটা দেখে আমার খুব ভালো লাগে। বাট এনজিও জবে এটা নাই, এই এক্সাইটমেন্টের জায়গাটা নাই। এনজিও জব খুবই বোরিং, খুবই মানে খুব মানে সাদামাটা একটা ইয়া, বাট মানুষ অনেক ফুটানি মারে। এনজিও জব অ্যাকচুয়ালি মানে কোনো মজা নেই, কিচ্ছু নেই, বসে বসে খালি বেতন, মাস শেষে একটা বেতন নেওয়া। আমার কাছে কোনো ভাল লাগে না এই জিনিসটা। আমি এটা বাদ দিয়ে, কিন্তু স্যার স্যালারি তো বেশি। স্যালারি বেশি, এটা ভাই, আপনি যদি কোনো কাজ ভালো করে করতে পারেন, একটা কাজ যদি আপনি ভালো করে করেন, আপনার টাকা এমনিতেই আসবে, টাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে। তো আমি করলাম কি, আমি এনজিও জব ছেড়ে দিয়ে আমি বাসায় আসছি। বাসায় তো পুরো হাহাকার, যে কি রে তুই, মানুষ চাকরি পায় না, তুই এত ভালো চাকরি পাইছিস, তুই ছেড়ে চলে আসছিস, মানে কাহিনী কি? আমি বলছি আমি পারতেছি না, আমি টায়ার্ড হয়ে গেছি, আমার এনার্জি ড্রেইন হয়ে গেছে, আমার এনার্জি লেভেল অনেক ভালো ছিল, সেটা পুরো নষ্ট হয়ে গেছে, আমি পারতেছি না, আমি আবার পড়াইতে আসবো। আমি আবার এসে ব্যাক করছি। আমি বিভিন্ন সেন্টারে ছিলাম, মেন্টরস তো শুরু করছিলাম। একটা সেন্টার আছে ঢাকাতে, পাই, কেউ কি চিনেন? সেন্টারটা মানে খুব একটা মানে পপুলার না, বাট সেন্টারটা ভালো, খুব স্ট্যান্ডার্ড। তো ওখানে আমি পড়াতাম। পাই শেষ করে আমার একটা বড় ইয়া ছিল সাইফোর্স, এই যে এখানে আছেন আদনান সাহেব, সাইফোর্সে আপনাকে আমি কবে পাইছিলাম? স্যার এটা হচ্ছে 2019 সালে স্যার। 19 না 18? মানে আমি 19-এ ছিলাম স্যার। আচ্ছা, আপনি 19-এ। 18 থেকে। জি স্যার। আচ্ছা,
এই যে আমি ওনাকে পাইছিলাম, উনি এমবিএ এর অ্যাডমিশন টেস্টের জন্য আসছিল। তা আমি কিন্তু সব পড়াইছি, আমি স্যাট পড়াইছি, জিআরই পড়াইছি, জিম্যাট পড়াইছি। ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এমবিএ এর যে অ্যাডমিশন টেস্ট, ওখানে কিন্তু এই ইংলিশ আর ম্যাথ অনেকটা স্যাট জিআরই জিম্যাট থেকে আসে। আমি ওগুলোও পড়াইছি, এই যে আদনান সাহেব ছিল সেখানকার স্টুডেন্ট। স্যার আপনি পরে ওই যে ইংলিশ আমাদের পড়াইতেন, বাট আমরা অফিসে করছিলাম যে যেন আপনি আমাদের ম্যাথটাও করান। এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছিলাম। ওই সময় তাসনিম আচ্ছা, ভাই ছিল, উনি ম্যাথ হ্যাঁ, করাইতেন, তা ওটা আমরা বুঝতাম না ঠিক, বাট সবাই বলছি তাইলে আমরা অফিসে বলি যে সাকিব ভাই যেন আমাদের ম্যাথটা নেয়। পরে কি এরপর করাইছিলেন? আমরা বলছিলাম। জি স্যার। আচ্ছা, আমার আমার মনে নেই, আমি ভুলে গেছি। তো আমার মনে আছে যে আপনারা মনে হয় ইংলিশ টিচার নিয়ে একটা প্রবলেম ফেস করছিলেন, ইংলিশ টিচার কিছু একটা গ্যাঞ্জাম করছে। পরে আমাকে রিপ্লেসমেন্ট আনছে যে আপনি একটু জি ক্লাসটা স্যার, নিয়ে শান্ত প্রথমে করেন আমরা সবাইকে। প্রথমে দুইটা ক্লাস আলাদা একটা টিচার ছিলেন, উনি আমাদের ক্লাস নিতেন, তো ওটা আমরা আসলে বুঝতাম না ওইভাবে। তারপর বললো যে আপনাদের জন্য একটা দেখি বেটার কিছু নিয়ে আসা যায় কিনা, পরে আপনাকে করছে। পরে আমাদের ব্যাচে তো অনেকে ছিল যারা ম্যাথের সমস্যা নিয়েও আপনাকে অনেক, মানে তার মধ্যে আমি হ্যাঁ, হ্যাঁ, অন্যতম হ্যাঁ। ছিলাম, বিরক্ত করছি অনেকবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি অনেক পেশেন্সের আলহামদুলিল্লাহ। সাথে এই জিনিসটা হ্যান্ডেল করছেন, আলহামদুলিল্লাহ। এটা খুব যাক, ভালো লাগছে স্যার। মানে আমার জি আসলে স্যার। পড়াইতে ভালো লাগতো। আমার কাছে আমি ইংলিশ পড়াইতাম, ম্যাথ পড়াইতাম, কেউ আমার কাছে পাজেল নিয়ে আসছে, কেউ জানেন কিনা অ্যানালিটিক্যাল এবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং, পাজেল টাজেল, আমি সব সলভ করতাম বসে বসে, আসেন পড়ি, ব্যাস শেষ, যা আছে। তো ভালো লাগতো। এই যে আদনান সাহেব কখন থেকে, তারপর মনে হয় আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমবিএ তে চান্স পেয়েছিলেন না? জি স্যার। আচ্ছা। তো এই হচ্ছে কি আমার সাইফুরজে আমি শুরু করলাম পড়ানো। ওখান থেকে আমি আইএলস এর টিচার থেকে আমার একসময় ঢাকা ডিভিশনের কোঅর্ডিনেটর, মানে ঢাকার যতগুলা মানে সাইফুরসের তো অনেকগুলো ব্রাঞ্চ ছিল, তখনও সাইফুরসের একটু জাত ছিল, তখন একটু স্ট্যান্ডার্ড ছিল সাইফুরসের। 2018-19 সাল আমি পুরো ঢাকা ডিভিশনের কোঅর্ডিনেটর ছিলাম। তারপর কোভিড এর সময় আমাকে বানায় দিছে পুরো বাংলাদেশের হেড অফ আইএলস। বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে, যতখানে আইএলস এর যা কিছু আছে, আমাকে পুরাটার ডিপার্টমেন্ট হেড বানিয়ে দিছে। তো আমি ওখানে আর কি ছিলাম। বাট এরপর আমি দেখলাম ওদের সার্ভিস কেমনে ফলো করা শুরু করছে। সার্ভিস, স্টুডেন্টদেরকে সাপোর্ট, সাপোর্ট তো দেয় না। আমি যদি কোনো স্টুডেন্টকে সাপোর্ট দিই, আমাকে উল্টা চার্জ করে অফিস থেকে যে আপনি কেন স্টুডেন্টকে সময় দেন, স্টুডেন্টকে আপনি কেন সলভ করে দেন, তাহলে এ তো আবার সেকেন্ড বার অ্যাডমিশন নিবে না। আমি বলছি, এটা কেমন কথা, সে তো একবার অ্যাডমিশন নিছে, সে অ্যাডমিশন নিছে, সে সে কি আমার কাছ থেকে সাপোর্ট পাবে না, ডিজার্ভ করে না? বলে যে না, এটা এটা বিজনেসের জন্য ভালো না, আপনি এমন ভাবে পড়াবেন যাতে সে সেকেন্ড বারও ভর্তি হয়। আমি বলছি, এটা খুবই আনএথিক্যাল প্র্যাকটিস, এগুলা হয় না, এগুলা নিয়ে অনেক আমার ফাইট গেছে। তারপর হচ্ছে আমি আহ বের হয়ে একটা স্টার্ট আপ দিছিলাম, নাম ছিল এনহ্যান্স ইংলিশ। একদম জিরো থেকে আমি একটা কোম্পানি স্টার্ট করছিলাম, এনহ্যান্স ইংলিশ, 2022-তে। সেটাও ধানমন্ডি 27-এ, একটা বড় স্টাডি অ্যাব্রড কোম্পানির সাথে আমি শুরু করছিলাম সেটা, বুঝছেন? আচ্ছা। তারপর আমি আহ এনহ্যান্স ইংলিশ থেকে আমি ওখানে থাকা অবস্থায় আমার ইয়া হয়েছিল, দাঁড়ান আমি এটা একটু ওই ছবিটা আগে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার ছবি? জি স্যার। আচ্ছা। আমি ব্যাক টু ব্যাক 2 বছর মানে ব্রিটিশ কাউন্সিলের পুরো বাংলাদেশে টপ টপ যে 5 জন আইএলস ইনস্ট্রাক্টর থাকে, আইএলস ট্রেনার থাকে, আমি তাদের 5 জনের একজন হয়েছিলাম। এটা হচ্ছে 2023-তে, 2023 সালে। ইনি ছিলেন তখন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর, জিম ওনিল, একজন আইরিশ ভদ্রলোক। আচ্ছা। এটা হচ্ছে 2024-এ। আমি 2024-এও মানে টপ আইএলস ট্রেনারদের একজন হই। তখন উনি ছিলেন ম্যাক্স রাইম্যান, উনি এখনো আছেন, তবে চলে যাবেন কিছুদিন পর। উনি 2024-এ কান্ট্রি ডিরেক্টর ছিলেন। তার সাথে আরেকটা আইএলস এর মতন একটা এক্সাম আছে, নাম হচ্ছে পিটি, নাম শুনছেন পিটি? Yes. আমি জি পিটির স্যার। আর কি Yes. অস্ট্রেলিয়া সার্টিফাইড ট্রেনার। তো এটা আমার আগের কোম্পানিতে যখন আমি ছিলাম তখনের কথা। আর এর সাথে কেউ কি ইয়ার নাম শুনছেন, জিআরই অথবা টোফেল? Yes. জি স্যার, টোফেল, জিআরই জিআরই। শুনি। জিআরই আমি জিএমএইচ। আমি হচ্ছে এই এই দুইটা টেস্টেরও আর কি অথরাইজড
আমি ইনস্ট্রাক্টর, ট্রেনার সবকিছু ছিলাম। তো যতগুলো পরীক্ষা আছে ধরেন বাংলা পৃথিবীতে, বাকি আছে মোটামুটি স্যার সব। কোনো কিছু? হ্যাঁ, হ্যাঁ, আপনার কি এখনো কোনো কিছু বাকি আছে কিনা এটা বলেন আছে স্যার। আছে, এখনো বাকি আছে, বাকি আছে। বাকি আছে কোনগুলো, আচ্ছা, এটা বললে হয়তো কম সময়ে বলতে আচ্ছা, পারবেন স্যার। না সেগুলা। তার ডুওলিঙ্গোটা কি বাকি আছে? না, আমি ডুওলিঙ্গো করতে চাই না ভাই, প্লিজ। কেন ডুওলিঙ্গো স্যার? ওইটার কোনো, প্লিজ, মানে আমার মান ইজ্জত তো আছে, তাই না? Now we are feeling shy in front of you. মানে একটা তো আমার ইয়ে আছে, একটা তো মানে ডুওলিঙ্গো কি জানেন, টেস্টটা খারাপ এমন না, টেস্টটা খুব একটা খারাপ না, বাট টেস্টটা সবাই প্রক্সি দেয়, শুনছেন? এক্সামটা কোথায় একজনের হয়? একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেয়, এটাকে Yes. বলে প্রক্সি। তো হয়। আমি এই কাজ আমি করতে পারবো না। আমি এই কাজ করি, যারা ডুওলিঙ্গো পড়তে আসে তারা সবাই এটাই, এই একটা কন্ট্রাক্টে আসে যে ভাই আপনি আমার প্রক্সি দিয়ে দিবেন। তো কিভাবে দেয় সেটা আমি আর ডুওলিঙ্গো ডিটেলসে যাচ্ছি না। এটা কিভাবে করে? কোনটা? ডুওলিঙ্গো অ্যাপস থেকে যে শিখে? ওটা তো একটা অ্যাপ, ওটা শেখার জন্য, বাট পরীক্ষা আছে একটা, ও পরীক্ষাটা কম্পিউটারে দেয়। বাট আপনার কম্পিউটার আর আরেকজন বসে পরীক্ষা দেয়, তো এটা খুবই মানে, এটা আমি করতে চাই না, বা আমি এটা শেখাইতেও চাই না কাউকে। কিন্তু আলটিমেটলি আমি চাই আপনি যদি বাইরে যান, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে, মানে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে তারপর যান, ল্যাঙ্গুয়েজটা ভালো করে তারপর আপনি যান। আপনি কেন মানে, আপনি তো বিদেশেই যাবেন, তাই না? জি। এটা অনেকে করে, আমি এই জিনিসটা তুমি মানে Now খুবই। online IELTS are also following this way. অনলাইন আইএলটিএস এই এক্সামটা কি কেউ নেয়? কেউ তো এটা তো মানে ইউনিভার্সিটির অ্যাকসেপ্ট করে না। I don't know about it, but some of they are advertising about this. তাহলে সেটা ইটস এ ভেরি আনএথিক্যাল প্র্যাকটিস, ভেরি ব্যাড প্র্যাকটিস, এন্ড অ্যাট লিস্ট ইউ শুড নট বি ডুইং ইট। Yes. ঠিক আছে। আরেকটা আচ্ছা, আছে যে অনেকগুলো টাকা দিলে আইএলটিএস এক্সামে হেল্প করে, শুধু স্পিকিংটা নিজে আপনি দিতে। Yes, ওই like দেখেন এরকম Duolingo. অনেক পাবেন, বুঝছেন? এগুলা আমরা টোটালি মাথা থেকে বাদ দিয়ে দিই একেবারে, এই জিনিসটা আমাদের হেল্প করবে না। আলটিমেটলি আমি যখন বিদেশে যাব, আমি একটা এয়ারপোর্টে যাব, ইমিগ্রেশন অফিসার আমাকে দুটো কোয়েশ্চেন করবে, আমাকে তো অ্যান্সার করতে হবে, তাই না? আমাকে তো হুম। ইমিগ্রেশন অফিসারের অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ, আমি কেন আসছি, আমি কোথায় আসছি, আমি কি করব, কোথায় পড়বো। আমি যদি দেশের থেকে আনএথিক্যাল কাজ করি, ওখানে গিয়ে তো আমার মনটা ছোট হয়ে থাকবে, আমি নিজের কাছে নিজে ভালো থাকবো না। আমি কি দরকার, আমি স্কিলটা অর্জন করে যাই, আমি নিজে ভালো হয়ে তারপর আমি যাই, কিন্তু তাহলে তার স্যার সমস্যা নেই। কম আসে তখন যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাই বা কোনো ভালো দেশে মনে চান্স আছে, মনে না আছে, এই যে মনে আছে কথাটা। আপনি কি আসলে ভালো স্কোর চান? পাই। জি স্যার। তাহলে ভালো স্কোর আপনি পাবেন, ব্যাস, এখানে আর অন্য কোনো সেকেন্ড অপশন নেই। আপনি যদি ভালো স্কোর চান, আপনি অবশ্যই ভালো স্কোর পাওয়ার একটা ওয়ে খুঁজে বের করবেন, ব্যাস, That's এটাই why বিশ্বাস we করেন। all are here. এক্স্যাক্টলি, মানে আমরা এইটাতে বিশ্বাস করবো যে আসলে যদি আমি চাই, আমি করবোই, করেই ছাড়বো। তো আচ্ছা, যে জন্য বলতেছিলাম, আমি ব্রিটিশ কাউন্সিলে ব্যাক টু ব্যাক 2 বছর আমি যখন অ্যাওয়ার্ড পাইছি, প্লাস আমার 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স টিচিং ইংলিশ অ্যান্ড আইএলস, তখন আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে অ্যাপ্লাই করি মাস্টার্সে, যে আমি একটু মানে আমি আমি একজন ইংলিশ টিচার, বাট যদিও আমার পড়াশোনা ইংলিশে ছিল না, বাট প্রফেশনালি আমি আজকে 10 বছর ধরে ইংলিশ মানে পড়াচ্ছি, আমি আইএলটিএস ট্রেন করতেছি, সাথে আমি এগুলো এগুলো পড়াইছি। লাকিলি আমার আমার স্টিল আমার 1 বছর লাগছে অ্যাপ্লিকেশনে, আমার 4টা এক্সাম হয়েছে, আমাকে অ্যাসাইনমেন্ট দিছে, আমার প্রেজেন্টেশন ছিল, আমার পরীক্ষা হয়েছে, আমার ভাইভা হয়েছে, এই 4টা স্টেপ পার করে তারপর আমাকে ওরা অ্যাকসেপ্ট করছে, আমাকে ফুললি ফান্ডেড স্কলারশিপ দিছে। তো আলহামদুলিল্লাহ আমি কেমব্রিজ ইউনিভার্সিটি চলে গেছি। তো তখন যাওয়ার সময় আমি আমার যে একটা স্টার্ট আপ ছিল, যে ছোট্ট একটা কোম্পানি এনহ্যান্স ইংলিশ, ওটা আমি ছেড়ে দিছি। আর আমি 4 মাস একটা কোম্পানিতে ছিলাম, নাম হচ্ছে বাংলায় আইএলটিএস। আমি জানি না আপনারা কেউ আমাকে ওখানে দেখছেন কিনা। আমি ওখানে 4 মাস ছিলাম, ইউকে তে যাওয়ার আগে। তো ওরা অনলাইনে ছিল, ওরা অফলাইনে আসতে চাচ্ছিল, আমি ওদের অফলাইন উত্তর অফিসটা পুরোপুরি সেট আপ করে দিছিলাম, আমি ওদের চিটাং অফিসটা সেট আপ করে দিছি, তারপর আমি ইউকে তে চলে গেছি। এই গত বছরটা আমি ইউকে তে ছিলাম। তো আমি যখন কেমব্রিজে ছিলাম, আমি ফুললি পড়াশোনা করছি, আমি আর পার্ট টাইম জব করছি। তো পার্ট টাইম জব করতে করতে
হঠাৎ করে আমার হচ্ছে গিয়ে একটা ইয়ে আসছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো সারা জীবন অফলাইনে পড়াইছি, আমি কিন্তু সবসময় অফলাইনে পড়াইছি, আমি কখনো অনলাইনে আসিনি। আমি অনেকগুলো কোম্পানিতে সবখানে আমি ফিজিক্যাল ক্যাম্পাসে পড়াইছি। আমি দেখছি আচ্ছা, আমি একটু অনলাইনে স্টুডেন্টদেরকে একটু হেল্প করার চেষ্টা করি। তো তখন আমি প্রথম একটু কিছু এডুকেশনাল ছোট ছোট ভিডিওস দেওয়া শুরু করছিলাম। আপনারা কেউ কি দেখছেন কিনা? কারো চোখে কি পড়ছে কিনা? ফেসবুক। আমার কিছু আমি এডুকেশনাল ভিডিওস দেওয়ার চেষ্টা করছিলাম। আমি তো পেজে কিছু কিছু ভিডিও পাইতাম। আচ্ছা আচ্ছা পেজ থেকে কয়েকটা দেখছি ওগুলাই। আচ্ছা। তো আমি একটু আর কি জাস্ট কেমব্রিজ ক্যাম্পাসে যখন আমি হাঁটতাম ঘুরতাম ফিরতাম, আমি জাস্ট কিছু ছোট ছোট ভিডিও দিতাম। ভিডিও দিতে দিতে হঠাৎ করে দেখলাম স্টুডেন্টরা সবাই মেসেজ করতেছে যে আপনি একটু অনলাইনে পড়ান তো আমাদেরকে। মানে অনেক মেসেজ। আমি বলি কি রে, প্রতিদিন ইনবক্স খুললে 50 60 70টা মেসেজ আসে, ব্যাপার কি? তারপর আমি চিন্তা করছি আমি একটু অনলাইনে সবাইকে ফ্রিতে পড়াই দিই। তা আমি জাস্ট সবাইকে অ্যানাউন্স করে দিচ্ছি যে আমি ফ্রিতে পড়াবো সবাইকে। সাইন আপ করছে 2000 স্টুডেন্ট। আমি ফ্রিতে পড়াবো এই জন্য সাইন আপ করছে 2000 স্টুডেন্ট, আমি যখন ইউকেতে ছিলাম। বাট ক্লাস করতো 500 না 600 জন। এটা খুবই আমার জন্য কষ্টের ছিল যে ভাই 2000 স্টুডেন্ট সাইন আপ করছে বাট 500 600 জন ক্লাস করতেছে, মানে এটা কেমনে সম্ভব? তো তখন সবাই আমাকে বলছে ভাই, আপনি ফ্রিতে পড়াচ্ছেন তো এটার মানে কদর নেই, এটা এটা মানুষ দাম দিচ্ছে না। আপনি এটা পারবেন না, আপনার মোটিভেশন নষ্ট হয়ে যাবে। আপনি এটাকে একটু পেইড করেন তখন দেখবেন। তখন যে আমি বলছি যে আমি তো চাইছিলাম 1 বছর ফ্রি পড়াইতে, আমি ইউকেতে হয়তো আর 1 বছর থাকতাম। তো বলে যে না, আপনি এটা পেইড করেন তারপর হচ্ছে গিয়ে তো সবাই, আমি স্টুডেন্টদের ওপিনিয়ন নিছি। তো ওরা বলতেছে যে আমি যদি টাকা দিয়ে পড়ি আমার একটা সিরিয়াসনেস থাকবে। ঠিক আছে, স্টার্ট করলাম। যখন স্টার্ট করছি, এই আমি দেখি হাই হাই মানে স্টুডেন্ট ভরে ভরে আসছে, বিশ্বাস করবেন না। আমি যখন ফ্রি পড়াইছি তখন হচ্ছে গিয়ে বলছি তো 500 600 জন আমার আসছিল। যখন আমি পেইড বলছি, অটোমেটিক আমি সার্ভিসও দিছি ডেফিনেটলি। আমি সবাইকে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ইভ্যালুয়েশন, সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিকিং ইভ্যালুয়েশন, রাইটিং ইভ্যালুয়েশন। আপনি একটা অ্যান্সার লিখে দিবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা আবার আমরা চেক করে দিব, চেক করে কারেকশন দিব, আপনি কিভাবে ইমপ্রুভ করবেন সবকিছু আমরা বলে দিব। তো আমি আরো 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 বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো এখানে। তো আলহামদুলিল্লাহ, তখন দেখলাম যে এটা বিশাল সাড়ে এত বেশি প্রেশার আসছে যে আমি দেশে আসছি 2 মাস আগে। এসে মাত্র সবাই যারা ঢাকায় থাকে স্পেশালি তারা আমাকে বলতেছে যে দেখেন, ঢাকায় আমরা তো অনেক সেন্টার পাই, আপনি যতই ভালো পড়ান আমরা ফিজিক্যাল সেন্টারেই পড়বো। আমি বলি হ্যাঁ এটা কেমন কথা, তার মানে ঢাকার স্টুডেন্টরা অনলাইনে আসবে না? এবং আমি দেখলাম সেটাই, যে আমাদের যারা স্টুডেন্ট মেজরিটি ঢাকার বাইরে, ঢাকার স্টুডেন্ট খুবই কম আসতেছে অনলাইনে। জাস্ট সবার কথা মাথায় রেখে আমরা হচ্ছে অফলাইন অফিসটা নিচ্ছি। আমি কিন্তু অফিসে বসে আছি বাই দ্য ওয়ে, আমি কিন্তু অফিসে বসে আছি। আমি অফিস থেকে আপনাদের সেশনটা আজকে শেষ করব, তারপর আমি বাসায় যাবো ইনশাল্লাহ। তো ধানমন্ডি শুক্রবারে? এটা হচ্ছে এক্স্যাক্টলি, দেখেন পিছনে আমার হচ্ছে আমার আমার ক্যাবিনেট, আমার এখনো কোনো কিছু রাখা হয় নাই তেমন। বাট কি আছে, আমার কেমব্রিজের ক্রেস্ট আছে, আমার কেমব্রিজের ক্রেস্ট আছে এখানে, দেখতে পাচ্ছেন? So you are in Bangladesh now? ইয়েস আই অ্যাম। আমার কেমব্রিজের ক্রেস্ট হচ্ছে এখানে আছে। তো আমি খুবই তাড়াহুড়ায় কত আপনার ভাই আসছিলেন না অফিসে? জি স্যার, যখন কাজ চলতেছিল তখন আমি গিয়েছিলাম কত, স্যার। 1 মাস আগে মনে হয়। এখন কিন্তু এক কমপ্লিট, মাস পুরো অফিস রেডি, পুরো অফিস রেডি। 9 তারিখে আপনারা স্যার। আপনারা কিন্তু ইনভাইটেড বাই দ্য ওয়ে। আমাদের হচ্ছে গিয়ে এই ফ্রাইডেতে, আগামী শুক্রবার দুপুর 3:30 হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং। আপনারা কিন্তু প্রত্যেকে ইনভাইটেড, আসবেন তো নাকি? স্যার অনলাইনে আসার সুযোগ স্যার, থাকলে আসবো, স্যার। Sir, we ইনশাআল্লাহ। got the invitation. আচ্ছা, প্লিজ ডেফিনেটলি আপনারা আসেন, আমি খুবই খুশি হব। আমি সব স্টুডেন্টদের একটা গেট টুগেদারের মতন হবে, আমাদের সবাইকে নিয়ে আমরা ওপেন করব। একটা বিশাল কেক থাকবে সুন্দর। কেকটা তো কি ভাগে খাবো স্যার? কেকটা অবশ্যই পাবেন ইনশাল্লাহ, বিশাল কেক বলছি তো। Online একটা cake.
10 পাউন্ডের কেক? কি বলেন, 10 পাউন্ডের কেক অনলাইন লাগবে না, এমনিই চলে আসতে পারবেন কেকের জন্য। ভালো কেক হবে ডেফিনেটলি, মানে আমি খুবই মানে চেষ্টা করতেছি সবাইকে অ্যাকচুয়ালি ভালো কিছু দেওয়ার, ইনশাল্লাহ। তো গ্র্যান্ড ওপেনিংটা আমার খুবই মানে একটা ভালোবাসার জায়গায়, এই কারণে আমি এখনো ওয়েট করতেছি, কারণ এরা সবাই কাজ করতেছে, যারা মিস্ত্রি আছে, এই আছে, ওই সবাই কাজ করতেছে, আমি বসে বসে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো ফ্রাইডেতে, এই ফ্রাইডে দুপুর 3:30টায় আপনারা সবাই ইনভাইটেড। যদি আসতে পারেন খুবই খুবই খুশি হব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আবার এখন ইয়াতে যাই। তো যেটা বলছি, আমি কেমব্রিজ থাকতে পড়ানো শুরু করছি, বাট অনলাইনে এত বেশি প্রেশার আসছে যে আমাকে 3 মাসের মধ্যে অফলাইন নিতে হচ্ছে, যেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর একটা অফিস আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমাদের, বাট হয়ে গেছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছি 3টা বড় অথরিটির পার্টনার। একটা হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, যেটার লাইসেন্স হচ্ছে আমার, ব্রিটিশ কাউন্সিল আইএলস, সবাই চিনেন বাংলাদেশে। আইএলস এক্সামটা ব্রিটিশ কাউন্সিল নেয় আর আইডিপি নেয়, দুইটা কোম্পানি নেয়। আর আরেকটা হচ্ছে পিয়ারসন পিটি, যারা হচ্ছে পিটি পরীক্ষাটা নেয়। তো আইএলস এক্সেলেন্স এদের সবার পার্টনার। আচ্ছা, এবার এটা তো দেখেই ফেলছেন অলরেডি, ব্যাক টু ব্যাক আমার আইএলস এর জন্য অ্যাওয়ার্ড ছিল, পিটির জন্য ছিল। ড্যাফোডিল ইউনিভার্সিটি আমাদেরকে ইয়া করছিল যখন আমি আগের কোম্পানিতে ছিলাম, নাম হচ্ছে এনহ্যান্স ইংলিশ, এখানে নামটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ইউল্যাব। ইউল্যাব হচ্ছে আমাকে দিছিল ইয়াং এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এটা দিছিল আমাকে 2023-তে, আপনারা দেখতে পাবেন ইউল্যাবে 2023-তে। এটা হচ্ছে ইউল্যাব ইউনিভার্সিটির ভিসি, উনি আইবিএ তে ছিলেন, আমার প্রফেসর। তো খুবই ভালো মানুষ, ডক্টর ইমরান রায়হান স্যার। তো উনি ওনার হাত থেকে আমি ইয়াং এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিয়েছিলাম ইউল্যাবে। আচ্ছা, এটা তো আমার জিআরই এবং টোফেলের এক্সপিরিয়েন্স। এইটা আমার খুব পছন্দের সার্টিফিকেট। এবং আমার গ্রাজুয়েশন সেরেমনিতে এটা হচ্ছে আমার ডর্ম, আমার হোস্টেল, আমার কেমব্রিজের হোস্টেল, এটা আমার ডর্ম, এটা হচ্ছে আমার গ্রাজুয়েশন সেরেমনির দিন। দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? Yes, জি জি। আচ্ছা, আর বাম পাশ হচ্ছে আমার সার্টিফিকেশন। এগুলো আমার এটা খুব কোথায়? পছন্দের। এটা কেমব্রিজ ইউনিভার্সিটি। কেমব্রিজ ইউনিভার্সিটি কিন্তু কোনো একটা ইউনিভার্সিটি না, এখানে 31টা কলেজ আছে। 31টা কলেজ মিলে কেমব্রিজ ইউনিভার্সিটি। এই আমার কলেজের নাম ছিল ডাউনিং কলেজ। আচ্ছা, এটা হচ্ছে আমার ডর্মে আরেকটা দিন। হে মানে আমার ডর্মের বয়স হচ্ছে 700 বছর পুরনো, যেখানে আমি থাকতাম, আমার হোস্টেল। 700 বছর পুরনো একটা বিল্ডিং, বাট এটাকে এত সুন্দর করে মেনটেন করে, এত সুন্দর করে প্রিজার্ভ করছে যে এটা এখনো মানে এত সুন্দর, এত ভিতরে কিন্তু সব মডার্ন, ভিতরে সবকিছু মডার্ন, বাট বাইরে দিয়ে তারা একদম সেই হিস্টোরিক জিনিসগুলো সব সুন্দর করে প্রিজার্ভ করছে, খুবই সুন্দর করে। এটা হচ্ছে ওই যে নিউটনের আপেল গাছ, শুনছেন না? নিউটন যে মাথার মধ্যে আপেল পড়ছিল, নিউটন কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, কেমব্রিজ ইউনিভার্সিটির টিচার ছিল, আইজ্যাক নিউটন। যে ওই যে গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি যে আবিষ্কার করছে নিউটন, এটা হচ্ছে তার কলেজ। বলছি না 31টা কলেজ, নিউটনের কলেজের নাম হচ্ছে ট্রিনিটি কলেজ। এটা ট্রিনিটি কলেজের সামনে নিউটনের আপেল গাছ। এটা কিন্তু সেই গাছ না, সেই গাছের একটা নাতিপুতি। ওই গাছ তো অনেক আগে শেষ। যখন একটা গাছ শেষ হয়ে যায়, ওরা আরেকটা নতুন গাছের চারা লাগায় দেয়। এটা হচ্ছে সেই গাছের নতুন গাছের চারা, বাট ওই একই জায়গায়। আচ্ছা, ডান পাশে আমার দেখা সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটিগুলোর একটা, ইউনিভার্সিটি অফ এডিনব্রা, স্কটল্যান্ডে। আমি যখন কেমব্রিজে আমার থিসিস চলতেছিল, তখন আমাদেরকে থিসিসের সময় ফিল্ড ওয়ার্কে পাঠায়। তো আমাকে ফিল্ড ওয়ার্কে পাঠিয়েছিল স্কটল্যান্ডে, ইউনিভার্সিটি অফ এডিনব্রা। আপনি যদিও উচ্চারণটা দেখে মনে হবে এডিনবার্গ, বাট উচ্চারণটা ওরা করে এডিনব্রা। তো সেই হচ্ছে এটার ক্যাম্পাস, খুবই সুন্দর, খুবই প্রাচীন গথিক একটা লুক। ইউনিভার্সিটি খুবই মারাত্মক ইউনিভার্সিটি, খুবই সুন্দর।
আচ্ছা, এটা হচ্ছে আমার কেমব্রিজের ক্লাস, দেখতে পাচ্ছেন তো? আমার কেমব্রিজের ক্লাস। আমি যখন ক্লাস নিতাম, আহ আমার সবচেয়ে মজা লাগছে কি জানেন? কেমব্রিজে কখনো একটা ক্লাসে এক দেশ থেকে দুইজন স্টুডেন্ট ছিল না। আমি আবার বলি, এক দেশ থেকে দুইজন স্টুডেন্ট ছিল না। মানে এখানে যারা আছে সবাই এক একজন এক এক দেশের? প্রত্যেকে এক একটা দেশ থেকে আসছে। আমার কাছে খুব অবাক লাগছে, আমি বলি, এটা কেন হয়েছে? একই দেশ থেকে দুজন কেন অ্যালাউ করবেন না? পরে বলতেছে যে দেখো, যদি দুইজন স্টুডেন্ট একই দেশ থেকে আসে, ওদের মাদার টাং সেম, ওরা ক্লাসের মধ্যে ইংলিশে কথা না বলে মাদার টাঙ্গে কথা বলে। হুম। ওদের যে, মানে আমি তখন বুঝছি আল্লাহ, এরা এই লেভেলে চিন্তা করে, এত ডেপথ ওদের চিন্তায়, যে ওরা যখন পড়াবে ওরা সবাইকে ইংলিশে কথা বলতে বাধ্য করবে। তখন এখানের কারো কোনো উপায় নেই, সবাইকে বাধ্য ইংলিশে কথা বলতে হয়। কারণ এই মানে যে ইনি, যাই এই পারো মেয়ে, সে হ্যাঁ, বলবে। যা পারে। এই মেয়েটা ছিল সিরিয়ান, ও হচ্ছে টিউনিজিয়ান, ও ছিল হচ্ছে সিঙ্গাপুরিয়ান, এখানে ছেলে ছিল টার্কিশ। আমার ছবি দেখে আমি যা মনে করতে, ইনি হচ্ছে সুইডিশ, এখানে ইউক্রেনের একজন ছিল, এ জাপানিজ ছিল। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ক্লাস। এর আগেরটা ছিল একটা ক্লাস। এটা হচ্ছে সিনিয়র স্টুডেন্টদের ক্লাস, দেখবেন যে সবাই খুব সিনিয়র। ইনি ছিলেন আর্কিটেক্ট, পিটার হ্যাংম্যান, আর্কিটেক্ট। ওনার ইয়া ছিল হচ্ছে পোল্যান্ড, উনি পোল্যান্ড থেকে আসছেন। এই মেয়েটার নাম ছিল সেরিনা, সে ছিল হাঙ্গেরিয়ান। এইটা হইছে শিং শিংলু না শিংলি, আমি নামটা ভুলে গেছি, ও চাইনিজ। শিংলু বা শিংলি। আচ্ছা, এ হচ্ছে আবার ইউরোপিয়ান, আমি দেশটা ভুলে গেছি। এই লোকটা হচ্ছে গিয়ে খুব সম্ভবত ইটালিয়ান ছিল। এই ভদ্র মহিলাও এরকম ইউরোপিয়ান, মানে বেলজিয়াম টেলজিয়াম এরকম কিছু একটা। এই এই আপুটা হচ্ছে গিয়ে কত, এসেও এরা প্রত্যেকে ইউরোপিয়ান। এ হচ্ছে ইউক্রেনিয়ান, আমার এই লোকের কথা মনে আছে, ওনার নাম হচ্ছে ইহর। উনি ইউক্রেনিয়ান। ইনি হচ্ছেন আবার টার্কিশ, আয়শা, আইছা, আইছার নাম লিখতে ওনার নাম হচ্ছে আয়শা। ইনি হচ্ছেন ব্রাজিলিয়ান। তাই তো। আমি তখন আমার, মানে যখন আমি বিভিন্ন দেশ থেকে আসা স্টুডেন্টদেরকে একটা সহজ ইংলিশে পড়াচ্ছি, খেয়াল করছেন আমার বোর্ডে লেখা আছে আই উইল গো টু স্কুল, তারপর ইফ, ওয়েন, বিফোর, আফটার, আমি আর কি কন্ডিশনাল সেন্টেন্স শিখাচ্ছি ওনাদেরকে ওখানের মধ্যে। আইএলসে তো লিখতে হয়। তো আমি যখন বিভিন্ন দেশ থেকে আসা মানুষগুলোকে একটা সহজ ইংলিশে ইংলিশ পড়াইছি, আইএলস পড়াইছি, তখন অটোমেটিক্যালি আমার মানে পুরো ভিতরে সবকিছু নড়ে গেছে। মানে আমি 10 বছর কিভাবে পড়াইছিলাম, আর ইনাদেরকে পড়াইতে গিয়ে আমার যে শিক্ষা হয়েছে, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে, মানে আপনাদেরকে, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। জানো, বাংলা, সবাই বাংলাদেশি, সবাই এক ভাষায় কথা বলে, বুঝছেন? সবাই যদি এক ল্যাঙ্গুয়েজের হইতো, তাদেরকে পড়ানোর একটা সিস্টেম আছে। এরা এক একজন, এখানে 10-12 জন আছে, প্রত্যেকে এক একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে। তাদের সবাইকে একটা কমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইজি করে পড়ানো, এইটা যে চ্যালেঞ্জিং ছিল, আলহামদুলিল্লাহ এটা যেহেতু সার্ভাইভ করে আসছে, আমার আর কোনো টেনশন নেই। আমার তো আমার সব ইজি হয়ে গেছে, আমার আর কোনো প্রেশার আসে না। আমি খুব ইজিলি এখন সবকিছু ডিল করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এই তো, আমরা যাই হচ্ছে পরেরটায়। এই যে, এটা হচ্ছে ওনাদেরই আরেকটা ব্যাচ। আমি, এটা হচ্ছে একদিন ছিল, এটা মনে হয় সেকেন্ড আরেকদিন ছিল। তো ওনাদেরকে আমি প্রত্যেককে পড়াইতাম, মনিটর করতাম। একটা ক্লাস ওয়ার্ক দিছি, ক্লাস ওয়ার্কে কে কি করতেছে সবকিছু আমি আবার মনিটর করতাম, যে ঠিক মতন করতেছি কিনা, ইয়া করতেছি কিনা, দেখতাম দেখতাম সব কিছু। আবার বিশাল ইয়া ছিল, বাবার এবং রেসপন্সিবিলিটি ছিল। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমার বাংলাদেশের ক্লাসগুলা আমি যখন পড়াইছি। বাংলাদেশে যখন আমি পড়াইতাম, দেখবেন তখন আমি খুবই স্ট্যান্ডার্ড ভাবে ক্লাসরুম মেনটেন করতাম। আমি জাস্ট যে কোনো নাম কাও আসতে, যে কোনো সেন্টার না, আমি প্রত্যেকটা সেন্টার খুব সুন্দর করে সাজাইতাম। সাজায় করে সুন্দর করে ক্লাস আর সবকিছু হইতো, আমার স্টুডেন্টরা সব ছিল। এই যে আমার, আহ এটা মনে কত, আজকে 3-4 বছর আগে যখন আমি পড়াইছিলাম, এটা মনে একটা ছোট একটা পিটির ব্যাচ, নিচে টাইলস এর ব্যাচ। তারপর এই যে আমি ব্রিটিশ কাউন্সিলে যখন সেমিনার নিতাম,
আমি তো ব্রিটিশ কাউন্সিলের একজন ট্রেনার, তো আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে সেমিনার নিতাম, সেই সেমিনার থেকে তারপর হচ্ছে আবার ক্লাসরুম। এই তো, এগুলো আমার কিছু স্টুডেন্ট, যেটা ফিউচারে আপনারা হবেন ইনশাল্লাহ, যারা ভালো ভালো স্কোর করছে, ভালো স্কোর করছে বা নর্মাল করছে, যেটাই করছে, তার যাদের সাথে আমার খুব ভালো কানেকশন প্রত্যেকে, তাদের সবাই আর কি এখানে। যেমন এই ভাই সাইফ ভাই কানাডাতে গেছে, ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই ছিল, খুবই ভালো মানুষ। উনি আমার কাছে পড়তে আসছে, পড়ে ফ্যান্টাস্টিক রেজাল্ট। এই ভাইটা ব্র্যাকে পড়ছে, খুবই ভালো, ইউকে তে আছে। জাবির, ও হচ্ছে কি অস্ট্রেলিয়াতে আছে 7, ও কিন্তু আবার বিপিএল এ খেলতো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এই যে বিপিএল দেখেন না, মুশফিক তামিমরা খেলে, সেখানেও খেলতো। ও পরে অস্ট্রেলিয়াতে চলে গেছে। ও হচ্ছে কি ফাহিম, ও অস্ট্রেলিয়াতে গেছে, পিটি পরীক্ষা দিছিল। এটা হচ্ছে নিলয়, ও ইউকে তে গেছে, আইএলস দিছিল। শামিম, তারপর হচ্ছে এটাকে তরুণ মনে হয়, আইএলস 7 পাইছিল। এই যে আরেকজন আবরার, তারপরে এটা হচ্ছে রুলিন। এই যে যতজন আছে আমার খুব, এটা হচ্ছে আমার খুব ক্লোজ কয়েকজন মানুষ, তাদের সবাইকে আমি নিয়ে আসছি। আচ্ছা, ভাই একটা কথা ছিল। আমার কি ছিল? কথা কথা একটা কথা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। এখানে তো ব্র্যাক থেকে আর ঢাকা ইউনিভার্সিটি থেকেই অনেককে দেখতেছি, যারা আমরা ন্যাশনাল থেকে ট্রাই করতেছি, তারা কি পারবো? এই যে মাহফুজ ভাই, মাহফুজ ভাই আছে, তরুণ আছে এখানে। আচ্ছা। মাহফুজ ভাই মানে তোলারাম, গভর্নমেন্ট তোলারাম কলেজ নারায়ণগঞ্জ, ওখান থেকে ছিল। আর আমাদের তো মানে মাস্টার্স কমপ্লিট হয়েছে মোটামুটি অনেক দিন হয়ে গেছে, 17-তে। তারপর থেকে একটা আচ্ছা গ্যাপ চলে আসছে জবের জন্য, আদার্স এর আচ্ছা, জন্য। এখন আপনাদের আবার ইয়ে try আছে, করতেছি। অ্যাটলিস্ট জব এক্সপিরিয়েন্স তো দেখানো যাবে, আচ্ছা। ওটা দেখানো যাবে। তরুণ ছিল মনে হয় তেজগাঁও কলেজে। আচ্ছা, এইবার আমি ছোট্ট করে আমাদের লাইফের যে ক্যারিয়ার তার পাথ তেজগাঁও সেটা। কলেজে কি বুঝি নাই। তেজগাঁও কলেজ থেকে ছিল তরুণ। ও আচ্ছা। না, আমিও তেজগাঁও কলেজ থেকে, তো এই জন্য। আচ্ছা, ও হচ্ছে কি, চিনেন নাকি তরুণকে? না না, চিনি না। সিনিয়র হবে আপনাদের। হ্যাঁ, আমি তো ও তো মাস্টার শেষ করছে মানে দুই আমি তো হাজার অটো বাইশ পাস। সালের ছবি। আচ্ছা, না সে মাস্টার শেষ করছে 2020-এ 2022 ইন্টার সালে। দিছি, এরপর ট্যুরিজম আচ্ছা, এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে থার্ড ইয়ারে আছি আর কি, ফিফথ কোনো সেমিস্টার, অসুবিধা কিন্তু নেই আপু, পড়াশোনাটা ভালো এখন তো। আর কন্টিনিউ করা হবে না, এই জন্য আইএলটিএস ইনশাল্লাহ করতেছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই অটোপাস টটোপাস নিয়ে আবার মন টন খারাপ করেন না, ওটা তো আপনার হাতে ছিল না, না স্যার, ওটা আমি ভুল আরো হয়ে খুশি, গেছে। এটা নাইলে আমার লাইফের একটা রেজাল্ট পার্ট। আরো খারাপ হইতে পারতো। Sir, I have a question, though it's very personal. জি। You, you already achieved your life goal, and you are well settled in UK, and you were a teacher of that country's university. That means you are already settled. Then why you are in Bangladesh? হ্যাঁ, এক্স্যাক্টলি, বিকজ আমি তো জিজ্ঞেস বিকজ করতাম। because students, I do not find students with much weakness in the UK. I find more students in Bangladesh. This is one reason, and I want to serve as a teacher for as long as I live, inshallah. As long as I live, I would like to serve as a teacher. Even if I have reached a certain position, I have achieved success, but I would like to come back because I have my family here. I have my wife, I have my parents, they're still living, we live together. And I know that students in Bangladesh have more weaknesses in English and IELTS, and the teachers who are teaching online or offline, most of them, I highly doubt if they even have a decent score of 7. The teachers who are teaching online, who are big celebrities, who are viral celebrities, I highly doubt if they have achieved a band 7 themselves. I highly doubt. Because their teaching techniques are not right, they make mistakes, they teach wrong techniques, wrong strategies, but for some reason they're very popular. I have to break that cycle. You got my Okay, answer? yes, it's a great motive. But it's difficult for a student to identify
which teacher is good, which teacher is not. ফর Yes. এক্সাম্পল, আমি একটু বাংলায় বলি বাকিদের সবার জন্য। কারো যদি ইচ্ছা করে যে আমি কেমন পড়াচ্ছি, আর যারা ইউটিউবে খুব বাংলাদেশে খুব পপুলার কিছু টিচার আছেন যারা পড়াচ্ছে, আপনারা তাদের একটা ক্লাস একই টপিকে, আমার একটা ক্লাস দেখবেন, তাদের একটা ক্লাস দেখবেন, আপনি এসে আমাকে বলবেন যে আপনি কি ফিল করছেন আসলে, কার পড়ানো ঠিক ছিল। আমার মনে হয় আপনি নিজে অ্যান্সার পেয়ে যাবেন। ফর সাম রিজন ভালো টিচাররা কখনো অনলাইনে আসেনি, ভালো টিচাররা অফলাইনে এত বেশি বিজি ছিল, তাদের কখনো অনলাইনে আসার সময় ছিল না। বাট সেই সময়ে অনলাইন তো খুব ইজিলি সবাইকে রিচ করা যায়। আন্ডার কোয়ালিফাইড কিছু মানুষ অনেক বেশি পপুলার হয়ে গেছে, বাট যখন তাদের ক্লাস আমি দেখতে যাই, আমি যখন পুরো 10 মিনিটের মধ্যে 5টা ভুল আমি পাই, তখন আমার মনে হয় যে না, আসলে বাংলাদেশি স্টুডেন্টদেরকে মানে খুব প্রচন্ডভাবে মিসগাইড করা হচ্ছে। এই জিনিসটা চেঞ্জ করা দরকার। আমি একটু কারেক্ট ওয়েতে জিনিসটা পড়াইতে চাই ইনশাল্লাহ। আমার দরকার নেই ভাইরাল সেলিব্রিটি হওয়ার, আমার দরকার নেই কোনো ইয়া করার। আমি জাস্ট কারেক্ট ইনফরমেশন দিব, আমি কারেক্ট গাইডলাইন দিব, যাতে কোনো স্টুডেন্ট যে স্মার্ট, সে আমার ক্লাস দেখবে, সে আবার ওই টিচারের ক্লাস দেখবে, সে কম্পেয়ার করবে যে না, কারটা অ্যাকচুয়ালি ভালো, কে অ্যাকচুয়ালি জেনুইন টিচার, কে আসলে সত্যি জানে। এটা আমার খুব ইচ্ছা, মানে আমার বুঝতে, আমার টাকা পয়সার মোটিভ আমার জন্য না। আমার হচ্ছে গিয়ে আহ, আমি চাইলে ইউকেতে সেট, আমার তো ইউকেতে ওয়ার্ক পারমিট আছে, আমি তো থেকেই যেতে পারতাম। আপু যেটা বলছেন, আমি ইউনিভার্সিটির মানে আমার কলেজের টিচার হয়েছি, আমি কেন চলে আসছি? আমি আসছি কারণ দেখছি যে ইউকেতে স্টুডেন্টদের খুব একটা সমস্যা নাই, এত বেশি সমস্যা নেই। যারা বিদেশ থেকে আসে ওদের এত সমস্যা নেই, বাট আমাদের বাংলাদেশে অনেক বেশি সমস্যা। আর বাংলাদেশের স্টুডেন্ট টিচারও নেই, বা যারা পপুলার টিচার তাদের অবস্থা, তাদের নিজেদের অবস্থায় খুব খারাপ। তারা কেউ 7 পাইছে কিনা আমার দেখার খুব ইচ্ছা, তাদের স্কোরশিট। So please don't mind. Did you get hurt after getting my question? Did I? Did you get hurt about my No, 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 no. It's actually fine. I am happy that you asked me this question. I'm actually happy. because now we are taking help from you for settling in Definitely, abroad. inshallah. Please, you can also correct me if I'm wrong. You can check my teaching. You can compare my teaching with others, and then you come back to me and tell me what I do right or wrong. আমি কোন জিনিসটা ঠিক করি ভুল করি আপনারা আমাকে বলতে পারবেন, যদি আপনারা আমার ক্লাসটা দেখেন, আমার সাথে পড়াশোনা করেন, তারপর আপনারা অন্য টিচারের কাছে যান। বসে তো ইনশাল্লাহ জাস্ট কয়েকটা ক্লাস, জাস্ট একটু আমার ক্লাসগুলো একটা একটা করে পান, তারপর আপনারাই বলবেন যে ভাই, তাইলে এরা যে এত বড়, এত বড় চ্যানেল, এদের যে এত সাবস্ক্রাইবার, মানে এটা তো পুরোটা ভুয়ার উপর, পুরো স্ক্যাম। এরা তো করে তো কোনো কোয়ালিফাই, মানে এরা কোয়ালিফাইড না, 1 নম্বর। এরা নিজেরাও কি করছে আল্লাহ জানে, খালি একটা চ্যানেল কোনোভাবে এটা ভাইরাল হয়েছে, ব্যাস শেষ। আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা কোয়েশ্চেন। জি জি। আমার তো স্টাডি গ্যাপ আছে, আমি তো ব্যাচেলর করতে যাব, মানে আমার ফার্স্ট চয়েস আমেরিকা। যদি ওইখানে না হয় তাহলে ইউরোপে ট্রাই করব, কিন্তু যদি পয়েন্ট কম পাই স্টাডি আমি কি গ্যাপ তো, আমেরিকা যেতে স্টাডি পারবো গ্যাপ স্যার? হচ্ছে টাফ। স্টাডি গ্যাপ হচ্ছে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার জন্য খুব টাফ, খুবই টাফ। আপনার জন্য ইউরোপ তাও ওপেন থাকবে, বাট আমেরিকা অস্ট্রেলিয়া গ্যাপ নিতে চায় না আপু, একদম নিতে চায় না। ওরা রেগুলার স্টুডেন্ট চায়। আচ্ছা স্টিল, টেনশনে কিছু কারণ নেই। আগে আমরা আইএলটিএসটা শেষ করি, সেটা করতে করতে দেখা যাবে আল্লাহ অপরচুনিটি নিয়ে আসছে। টেনশন নেই। আচ্ছা, তো আমি ছোট্ট করে দেখাচ্ছিলাম যে আমাদের এডুকেশন থেকে ক্যারিয়ারের একটা ট্রানজিশন হয়। আমরা সারা জীবন স্কুলে ছিলাম, ক্লাস 1 থেকে 10, তারপর কলেজে আসছি 2 বছর, তারপর ইউনিভার্সিটি, এর পরই কিন্তু ক্যারিয়ার শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু মাঝখানে খুব বেশি ব্রেক পাইনি। আপু পাইছেন 4 বছর নাকি? আপু 4 বছর ব্রেক স্যার আমি পাইছেন? তো রানিং স্টুডেন্ট ছিলাম, আমি বললাম আচ্ছা না, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ফিফথ সেমিস্টারে আচ্ছা ছিলাম আচ্ছা। আমি। আচ্ছা, আমি অসুবিধা এবার নেই। যে অসুবিধা কোনো নেই। একটা প্রবলেমের কারণে আমি পড়াশোনাটা অফ করে কোনো সমস্যা নেই, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। ওই আমি এই তেজা কলেজে ইন্টার করছি। হ্যাঁ হ্যাঁ। তেজা কলেজেই ওই ট্যুরিজম ডিপার্টমেন্টে ছিলাম। আলহামদুলিল্লাহ আপু, যেটাই লাইফ হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোর জন্যই করছে। টেনশন নেই, এখান থেকে এখন আপনার লাইফ চেঞ্জ হবে ইনশাল্লাহ। আচ্ছা। ইনশাল্লাহ আমিন।
আচ্ছা, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বাইরে পড়াশোনার কিছু মোটিভ কেন? একটা হয়তো সবার আগে সবাই ক্লিয়ার, যে আমাদের দেশের এডুকেশনাল স্ট্যান্ডার্ড যেমন, সেটা তেজগাঁও কলেজ হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, বাইরের ইউনিভার্সিটিগুলো কি আমাদের চেয়ে ভালো না খারাপ? অবশ্যই ভালো। অনেক ভালো, মানে বাইরের সবচেয়ে খারাপ ইউনিভার্সিটিও আমাদের চেয়ে বেটার স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমাদের নামে ঢাকা ইউনিভার্সিটি, বাট আমি নিজে পড়ছি, আমি জানি টিচাররা কটটুক করছে আমার জন্য, কিছুই করেনি টিচাররা। আমি নিজের তাগিদে যতটুক পড়ছি অতটুকুই, টিচাররা আমার জন্য কিচ্ছু করেনি। বাট বাইরের টিচাররা এত ভালো। ওই আমি আমার একটা ডর্ম দেখাইছিল না, এই যে আমি এখানে থাকতাম যে, আপনারা জানেন আমি কিন্তু এখানে থাকতে পারতাম না। আমার মানে এখানে একটা রুমের রেন্ট হচ্ছে মাসে 2100 পাউন্ড। 2100 পাউন্ড, 1 পাউন্ড মানে 150 টাকা। তার মানে অলমোস্ট 3.5 লাখ টাকা একটা রুম, 1 মাসের রেন্ট। এগুলো অনেক প্রাচীন বিল্ডিং, এগুলো হেরিটেজ, এবং সেগুলোতে মানে খুব পয়সাওয়ালা ছেলেপেলে থাকে। আমার সেই টাকা ছিল না। বাট আমি, আমার আমার কোনো কারণে মন খুব খারাপ ছিল। আমি আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে পারতেছিলাম না, আমার ক্লাসে আমি রেগুলার ছিলাম না। আমার প্রফেসর খেয়াল করছে, প্রফেসর আমাকে বলছে যে কি হয়েছে তোমার, তুমি এমন কেন, তোমার কি কোনো সমস্যা যাচ্ছে? তা আমি খুব অবাক হয়েছি যে কিরে, আমাকে তো দেশে কোনোদিন কোনো টিচার জিজ্ঞেস করেনি তোমার মন খারাপ কেন, সেখানে উনি আমাকে দেখে, আমার যে প্রফেসর, ওনার কোনো দরকার নেই, ঠেকা নেই, উনি আমাকে জিজ্ঞেস করতো তোমার মন খারাপ কেন, তোমার কি হয়েছে, তুমি তুমি কি কোনো সমস্যার ভিতর দিয়ে যাচ্ছো, আমাকে বলো। পরে আমি বলছি না, মানে ইটস ফাইন দ্যাট আই হ্যাভ মাই ওন স্ট্রাগল, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ হ্যাভ নোটিসড মি। তো তখন উনি উনি আমার পুরো সারপ্রাইজ, উনি আমাকে একটা মানে আমি পরের দিন থেকে একটা ইমেইল আসছে যে কেমব্রিজ অ্যাকোমোডেশন হ্যাজ গ্রান্টেড ইউ আ টেম্পোরারি লিভ অফ 2 মান্থস। আমি আকাশ থেকে পড়ছি যে আমার শেষের যে 2 মাস, আমার থিসিস সাবমিশন, ওরা আমাকে 2 মাসের জন্য কেমব্রিজে থাকা খাওয়া মানে থাকা ফ্রি করে দিছে ভাই, চিন্তা করতে পারিনি আমি। ওরা আমাকে 4200 পাউন্ড, তার মানে 7 লাখ টাকার সাপোর্ট দিছে, যে তুমি কেমব্রিজে থাকো, তোমার দূর থেকে আসতে হবে না, তুমি কেমব্রিজে থাকো, এখান থেকে তুমি পড়াশোনা করো। ভাই সেই যে কি রুমে আমি থাকছি, আমার যারা মানে এই ডর্মে হোস্টেলে যারা ছিল, তারা যে এক একজন কি ক্লাসি মানুষজন, মানে আমি পুরো আকাশ থেকে বসে আল্লাহ, মানে মানে এটা আল্লাহ আমার জন্য করে দিছে। আমি চিন্তায়, আমি আমার ওয়াইফকে ফোন দিছি, জানো আমাকে না ফ্রিতে থাকতে দিচ্ছে কেমব্রিজে। আমি কেমব্রিজের হোস্টেলে থাকবো, আমি জীবনে চিন্তা করতে পারিনি। বাট শুধুমাত্র আমার প্রফেসরের কারণে, আমার প্রফেসর আমাকে খেয়াল করছে, উনি আমার জন্য এটা ফ্রিতে করে দিছে। বাংলাদেশে আমার জন্য কেউ জীবনে করে। তার উনি এটা বুঝলো কিভাবে যে আপনার থাকাটাই সমস্যা আমার হচ্ছে? আমার মন টন খারাপ ছিল না, উনি দেখতেছে যে আমি দূর থেকে আসি, আমি তো কেমব্রিজে থাকতাম না, আমি থাকতাম লন্ডনে। আমি লন্ডনে কাজ করতাম, লন্ডন থেকে এসে কেমব্রিজে ক্লাস করে আবার ব্যাক করতাম ট্রেনে। কতক্ষণ টাইম লাগতো এখান থেকে? বেশিক্ষণ না, 1.5 ঘন্টা, কিছুই না। মানে ওদের ট্রেন এত ফাস্ট, 200 কিলোমিটার আসতাম আমি প্রতিদিন। ও মাই তো গড। পরে উনি আমাকে বলছে যে না, মানে তুমি আসো, তুমি এখানেই থাকো, তুমি কাজ করতে হবে না, তোমার রেন্ট আমি ফ্রি করে দিছি, তুমি এখানে থাকো, তুমি জাস্ট প্লিজ পড়াশোনায় ফোকাস দাও। বলছে, এই হয়েছে গিয়ে প্রফেসর, আমি সারা জীবন মনে রাখবো সব প্রফেসরকে। আমি আবার আসার সময় সেই প্রফেসরকে ফুল টুল দিয়ে আসছি, সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিছি, ওনার জন্য চকলেট নিছি, খুব খুশি হয়েছি উনি। আমি বলছি, বাকি আর কোনো স্টুডেন্ট দেয়নি, আমি দিচ্ছি শুধুমাত্র। আচ্ছা, তো এডুকেশনাল স্ট্যান্ডার্ডস, তার সাথে যেটা বড় জিনিস, ওয়েস্টের যত ডেভেলপড কান্ট্রি আছে, সবগুলা কান্ট্রিতে ইকোনমি অনেক স্ট্রং। আমাদের মতো এত এলোমেলো ইকোনমি না, আমাদের ইকোনমি খুব আনস্টেবল ইকোনমি, ওদের ইকোনমি স্ট্রং। ইকোনমি যদি স্ট্রং হয়, তাহলে ওখানে বিজনেসরা ভালো করতেছে, আর বিজনেসরা যদি ভালো করে, তাহলে ওখানে জব থাকবে। জব যদি থাকে, ইনকাম থাকবে বেশি, তাই না? সোশ্যাল সিকিউরিটি আমাদের দেশে কি, সোশ্যাল সিকিউরিটির অবস্থা কি? রাস্তায় বেরোলে রামদা দিয়ে কোপ মারে, ডাকাতি করে, ছিনতাই করে, দেখছেন না কি পরিমাণ বাড়ছে? সোশ্যাল সিকিউরিটি বলে কিছু আছে? জি স্যার, এখন তো বাইরে বেরিয়ে হওয়া যায় না।
আমার জন্য দোয়া করেন, আমি যে বাসায় যাবো রাত্রেবেলা, কেমনে যাবো একটু দোয়া করেন আমার জন্য। Not আমি only যেটা, social security, there is no income, there is না no না, job. রিক্সায় এক্স্যাক্টলি। গেলে রিক্সার সিটের There is নিচে মোবাইল আর nothing. মানিব্যাগটা রেখে দিন। আচ্ছা, তো দেখেন, যেখানে জব নাই সেখানে ইনকাম নাই, ইনকাম নাই সোশ্যাল সিকিউরিটি নেই। কারণ যেহেতু মানুষের ইনকাম নাই, তার তো ফ্যামিলি আছে, তার তো পেট আছে, তার তো খাওয়া থাকা খাওয়ার টাকা লাগবে। সে যদি লিগ্যাল ওয়েতে ইনকাম করতে না পারে, সে ইললিগ্যাল ওয়েতে খুঁজে, সে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, খুন করে, এইসব কাজ করে। আচ্ছা, আমাদের দেশের পিআর, আমাদের দেশের সিটিজেনশিপের 2 পয়সার দাম আছে? Well, অনেস্টলি বলেন yes. তো। উল্টারও আমাদের পাসপোর্ট দেখলে ভিসা দেয় না। তো এই সিটিজেনশিপ দিয়ে আমি করবোটা কি? বাট আপনি একটা ব্রিটিশ পাসপোর্ট নেন, একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট নেন, আমেরিকান পাসপোর্ট, পৃথিবীর কোনো দেশে যাওয়ার জন্য আপনার ভিসা লাগবে না। জাস্ট আপনি প্লেনের টিকিট কাটবেন, অন অ্যারাইভাল আপনাকে ভিসা স্ট্যাম্প দিয়ে দিবেন, শেষ। কোনো দেশে কোনো ভিসা নেই, কিচ্ছু নেই। খালি আমাদের দেশেরই, পৃথিবীতে দেশ আছে 200টা, আমাদের ভিসা লাগে 210টা। মানে আমরা ভিসা ছাড়া কোথাও যাইতে পারবো না, আমাদের পারমিট লাগবে, ভিসাও দেয় না আমাদেরকে সহজে। আমাদের দেশের এই বদনাম। আচ্ছা, তো আমি যদি পিআর বা সিটিজেনশিপ পাই, অটোমেটিক্যালি আমি ফ্যামিলিকে মাইগ্রেট করতে পারবো একটা সিকিওর দেশে, একটা হাই ইনকাম দেশে, একটা ভালো ইকোনমি, ভালো সোসাইটি, সেখানে আমি মাইগ্রেট করতে পারবো, সেটেল করতে পারবো। এবং জানেন কিনা যে যতগুলো ডেভেলপ কান্ট্রি আছে, ইউরোপ না, ইউরোপে কিন্তু এটা নাই। আপনার ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে হেলথ কেয়ার কিন্তু ফ্রি। আপনার চিকিৎসায় 1 পয়সাও খরচ হবে না, পুরোটা ইন্স্যুরেন্সে কভার করে। সাথে আপনার, আপনি যদি মানে পিআর পান, অথবা আপনি যদি জাস্ট যান, আপনার বাচ্চাদের এডুকেশন ফ্রি। আপনি যখন পিআর পাবেন, আপনার এডুকেশনও ফ্রি। Sir, but কথায় কথা। in হ্যাঁ। UK, is it true? It is too much tough to get PR. No, it's actually very wrong, because once upon a time, all students moved to the US and UK. There were just two destinations, USA and UK, because these are the oldest destinations. Then came Canada. In early 2000, Canada came to the picture. And in 2015, Australia became the new destination. 2015-এর আগে কেউ অস্ট্রেলিয়ার নামও জানতো না। 2015 সালে যখন কানাডাতে মানুষ ভরে গেছে, আমেরিকাতে ভরে গেছে, ইউকেতে মোটামুটি, তখন হচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়া শুরু করছে মানুষ। এটা শুধু ইউকে না, পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি পড়াশোনা শেষ করেন, একটা ভালো জব পান, একটা অফিসিয়াল জব পান, এবং গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন, তারা আপনাকে পিআর দিয়ে দিবে। বাট আমরা বাঙালিরা কি করি? আমরা হচ্ছে গিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, বাইরের দেশে দিতে গেলে তখন আপনার এই পিআর টিআর আটকাই দিবে। যখন আকাম কুকাম করে, পিআর টিআর ঝামেলা হয়, তখন বলে এ ভাই, পাই নাই, পিআর পাই নাই, কিসের দেশ, কোন দেশে আসছি ভাই, পিআর টিআর কিছু দেয় না। ফালতু কথা। বাট আপনারা কি দেখছেন যে যারা ইউকেতে গেছে, কাউকে ব্যাক করতে দেখছেন? No. কাউকে তো ব্যাক করতে দেখেনি, তাহলে ওরা যে সব ফালতু কথাবার্তা বলে যে পিআর দেয় না, তাহলে তুমি ব্যাক করো না কেন? তুমি In পড়ে আছো কেন ওখানে? 2022, I was trying for UK in one university, and suddenly I faced one problem that my husband has to. Actually, he was suffering from heart problem, and on that day, uh, he need a stent. So that's why I had to quit that dream, and someone was giving me information about UK like this. You did very well. You didn't try there because it's so tough to get paired there because you have to get It's first class actually not job. true. It's actually not true. You can get PR anywhere if you meet the requirements. And the requirements are more or less same everywhere. The requirements in UK are similar to that of Australia or USA. So if you can meet the requirements, you will easily get your PR. I will tell you more about it, inshallah. As we complete our IELTS program, we will discuss about PR or university applications, citizenship. It's I not have very some difficult. family issues. That's why I can't go for that. Okay, okay. Well, that's I think a different case for you only, not for the others.
but I hope that your problem gets solved. ওকে, তো কয়েকটা কোয়েশ্চেন আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমি কোন দেশে যাব, আমি কোন ইউনিভার্সিটি বা কোন প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করব, এবং সেটা কি আমার ইন্টারেস্ট, আমার সেই সাবজেক্টটা কি আমার পছন্দের, আমার ইন্টারেস্ট ম্যাচ করে, বা সেই সাবজেক্টের কি একটা ভালো জব ডিমান্ড আছে, একটা হাই স্যালারি আছে, পিআর প্রসপেক্ট আছে, যে এই সাবজেক্টে যে পড়াশোনা করবো সেটার কি জব আছে ভালো, এবং সেখান থেকে কি আমি ভালো পাবো, ভালো স্যালারি পাবো, ভালো পিআর পাবো। এই জিনিসগুলো আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু কোয়েশ্চেন, যেগুলো আমরা ক্লিয়ার করলে আমাদের ইনশাল্লাহ, যে বলছি না আমার গোলটা সেট করা খুব ক্লিয়ার হবে, যে আমি কোন দেশে যাব, সেখানকার কোন ইউনিভার্সিটি কোন প্রোগ্রামে আমি যেতে চাই, সেই সাবজেক্টে কি আমার ইন্টারেস্ট ম্যাচ করে কিনা, এবং সেই সাবজেক্টের পরে পরবর্তীতে ভালো জব আছে কিনা, হাই স্যালারি আছে কিনা, এবং পিআর প্রসপেক্ট আছে কিনা। কিছু জব আছে, কিছু সাবজেক্ট আছে যেগুলা থেকে পিআর এ খুব ইজিলি আপনি বেনিফিট পাবেন। যেমন ইউকে তে হচ্ছে ল এবং বিজনেস, যারা বিজনেস অথবা ম্যানেজমেন্ট এগুলাতে পড়াশোনা করতে চান, আর লতে যারা পড়াশোনা করতে চান, এটা ইউকে তে পিআর পাওয়ার জন্য খুবই হেল্পফুল। কারণ ইউকে হচ্ছে বিজনেস এবং ল এর উপর এক্সপার্ট। যত বড় লয়ার, ব্যারিস্টার, যত বড় বিজনেস প্রফেশনাল, তারা কিন্তু বেশিরভাগ ইউকে থেকে আসছে। তাই ইউকে মানে দেশ অনুসারে কিছু আছে। অস্ট্রেলিয়াতে যেমন নার্সিং, নার্সিং হচ্ছে অস্ট্রেলিয়ার 1 নম্বর সাবজেক্ট। কেউ যদি নার্সিং অস্ট্রেলিয়াতে করতে পারে, তার পিআর অন্য অন্য সাবজেক্টের তুলনায় সহজ। আইটি, আইটি অথবা সিএসসি, অথবা কি বলে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এগুলো আবার পৃথিবীর সব দেশে এখন ডিমান্ড বাড়তেছে। সব দেশে এখন ডেটা নিয়ে কাজ হচ্ছে, তাই সব দেশে এখন এগুলো নিয়ে বাড়তেছে। বুঝছেন? আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের সেশন। আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আবার কার সাথে করতেছি, মানে আপনাদেরকে যিনি পড়াবেন উনি কে, উনি আপনাদেরকে কিভাবে পড়াবেন বা কিভাবে হেল্প করতে পারেন, সেটা নিয়ে আমি একটু হালকা একটা ব্রিফিং দিলাম। তার সাথে আমার আমি কেন বাইরে যাব, বাইরে যাওয়ার মোটিভেশনটা কি, এবং আমি কোন ফ্যাক্টরগুলো মাথায় রাখবো বাইরে যাওয়ার ক্ষেত্রে, যে আমি কোন দেশে যাব, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, কিভাবে পড়বো, কিভাবে পাবো, সেই জিনিসগুলো আমার আগে থেকে ক্লিয়ার করলে আমার ডিসিশন নেওয়াটা সহজ। এখন আমাদের আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি আপনাদের কোয়েশ্চেনগুলো শুনি।